টি-20 স্কোয়াডের ভাবনায় না থাকা মেহেদী মিরাজ আনলাকি। টিম কম্বিনেশনের কারণে বাদ পড়লেও মিরাজ ফিনিশিং রোলে কার্যকরী হতে পারত, সেই বার্তাই দিয়েছেন ঢাকা লিগে ঝোড়ো ইনিংস খেলে। তার দারুণ ইনিংসে বিগ ম্যাচে প্রাইম ব্যাংকে 32 রানে হারিয়েছে মোহামেডান। ম্যাচ শেষে ম্যাচ সেরা সেঞ্চুরিয়ান রনি তালুকদারও বললেন, টি-20 দলের সুযোগ না পাওয়া মিরাজ আনলাকি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। 50 ওভারি ম্যাচে মেহেদী মিরাজের চোখ ধাঁধানো সব ক্লাসিক্যাল শট টি-20 মেজাজে। ইনিংসের শেষ ওভারের শেষ বলে 50 করলেন 4 হাঁকিয়ে। মাত্র 29 বলে নট আউট, 53 রান, 183 স্ট্রাইক রেটে। ফিনিশিং রোলে মিরাজ দারুণ একটা ইনিংস খেলে আফসোসটা আরও বাড়িয়েই দিলেন। হয়তো প্রশ্ন ছুড়ে দিলেন, কেন তিনি নেই টি-20 ভাবনাতে। তো মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। একদিন আগেই খালেদ মাহমুদ সুজন মিরাজের টি-20 স্কোয়াডে না থাকাকে বলেছিলেন আনলাকি। এবার সেই সুরে সুর মেলালেন প্রাইম ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরিয়ান রনি তালুকদার। এমন একজন প্লেয়ার, ও সব সময় চেষ্টা করে টিমের ভালো কিছু করার জন্য। কারণ যেভাবেই হোক, ও বোলিং করে হোক, ফিল্ডিং করে হোক, ব্যাটিং করে হোক, ও কন্ট্রিবিউট করার চেষ্টা করে যেন কীভাবে ম্যাচ উইন করা যায়। কারণ ও অসাধারণ প্লেয়ার, এটা নো ডাউট। অসাধারণ প্লেয়ার। এবং গতকালকে খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে আসলে মিরাজ একটু আনলাকি। মানে আপনি এবং মিরাজ দুজনই একটু আনলাকি মনে হয় কিনা যে টি-20 স্কোয়াডে কোনো কারণে নেই বিশ্বকাপও সামনে? তো বললাম না যে আমার বিষয়টা তো আমি আগেই বললাম যে আমার লাস্ট বিপিএলটা খারাপ হওয়ার কারণে মনে হয় আমি এই ক্যাম্পে নাই বা এই টিমে নাই। আর মিরাজেরটা আমি বলবো আনলাকি। মিরাজ আনলাকি তার বড় কারণ হতে পারে শেখ মেহেদী। প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ মেহেদীর মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেও টি-20 স্কোয়াডে তার কারণেই মিরাজের জায়গা হারানো। তারপরও হয়তো ফিনিশিং রোলে তাকে ভাবা যেত, কিন্তু ভাবা হয়নি, কারণ ওই একটাই, মিরাজ আনলাকি। যদি স্যার এক্সাম্পল কোনো আবার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আবার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে, সো সেরকম কিছু দুই একজন হয়তো লেফট ওভার থাকবে। এনাফ নলেজ থাকার পরও ওয়েটিং লিস্টে, অথচ বিশ্বকাপ ঘিরে সাজানো এই দলটাতে আছে দুজন টি-20 অভিষেক না হওয়া ক্রিকেটারও। সদ্য ঘোষিত টি-20 প্রাথমিক স্কোয়াডে 17 জনেও নাম নেই মেহেদী মিরাজের। দারুণ একটা ইনিংস খেলার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর খুব কাছাকাছি মেহেদী হাসান মিরাজ, কিন্তু তাকে দেখেও যেন দেখলেন না চিফ সিলেক্টর। একটা সিরিজ আগেও ছিলেন ভাইস ক্যাপ্টেন, তবু খেলা হয়নি নিউজিল্যান্ড সফরের ওই সিরিজে, বাদ পড়েছেন পরেরটাতে। তারপর থেকে মিরাজ নেই কোচ নির্বাচক কারো ভাবনাতে। মিরাজ একটু বেশি আনলাকি বটে। নাহিয়ান বিন জসিম, 71। ঢাকা আবাহনীকে হারানোর সামর্থ্য আছে কার? চলতি ডিপিএল এ 13 ম্যাচে আনবিটেন, পরের ম্যাচ জিতলেই শিরোপা জয়ের সেলিব্রেশন করতে পারবে ক্লাবটা। বৃহস্পতিবার ফতুল্লায় গাজী গ্রুপের বিপক্ষে ক্যাপ্টেন নাজমুল শান্তর শতকে আবাহনী তোলে 343 রান। 171 রানের বড় ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। সাইফুল রূপকের রিপোর্ট। স্টিভ ওয়া পন্টিং দেশে অস্ট্রেলিয়া দলের কার্বন কপি যেন ডিপিএলের আবাহনী। ম্যাথু হেইডেনের রূপে কাপ্তান নাজমুল শান্ত। উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন সব শট। চলতি আসরে বাংলাদেশ অধিনায়কের দ্বিতীয় শতক। গাজী গ্রুপের বিপক্ষে 82 বলে 3 অঙ্কের ফিগারে শান্ত। ক্রিজে নেমে আগ্রাসী, সোজা ব্যাটে বরাবরই টাইমিং করেন দুর্দান্ত। কাঠ পুলে কি দারুণ স্টাইল। বড় শট খেলাতেও বেশ সাবলীল নাজমুল শান্ত। এবার আবাহনীর জার্সিতে 3 ইনিংস ব্যাটিং করে 22, 118 ও 101 রানের ইনিংস। 2 সেঞ্চুরিতেই তার স্ট্রাইক রেট ছিল 130-এর আশপাশে। ঘরোয়া ক্রিকেটে সুপার ইনফর্ম। শান্তর এমন পারফরমেন্সের খবর পেলে বড্ড চাপেই পড়বে জিম্বাবুয়ে দল। জাতীয় দলের নেতা পেরেছে, আনলাকি বিজয় আক্ষেপে পড়ছে। 51 বলে 68 সেঞ্চুরি করে বাদ পড়ার জবাবটা দারুণভাবে দিতে পারতেন এনামুল বিজয়। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দলে ছিলেন, যদিও সামনের জিম্বাবুয়ে সিরিজের 17 জনের প্রস্তুতি ক্যাম্পেই নাম ওঠেনি এই ড্যাশিং ব্যাটারের। গেল 2 ডিপিএলেই রেকর্ড সংখ্যক রান করে আলোচনায় আসেন বিজয়, যদিও জাতীয় দলে ঠিকঠাক কিংবা টানা সুযোগ দেয়া হয়নি এই ওপেনারকে। চলতি ডিপিএলে 10 ইনিংস ব্যাটিং করে 1 সেঞ্চুরিতে 370 রান তোলেন এনামুল বিজয়।
সামনে টি-20 বিশ্বকাপ, ডিপিএলে প্রস্তুতিটা সারছেন। প্রতি ম্যাচেই এগ্রেসিভ মুডে ধুমধারাক্কা পিটিয়ে প্রায় 200-র আশপাশে স্ট্রাইক রেটে উইলোবাজি করছেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডারের বড় ভরসা, দ্রুত রান তোলার মেশিনে রূপ নিয়েছেন হৃদয়। বৃহস্পতিবার 40 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এর আগে 27 বলে 55, 35 বলে 65 ও 84 বলে 125 রানের ইনিংসও আছে এবারের আসরে। বিজয় শান্ত হৃদয়রা ব্যাট চালিয়ে খেলেছেন। আগের ম্যাচে 50 হাঁকিয়ে ফর্মে ফেরা লিটন এদিন তুলেছেন 44 বলে 33 রান। সাইফুর রূপক, 71, ফতুল্লা। মুস্তাফিজের স্বপ্নই ছিল একদিন খেলবেন ধোনির দলে। আইপিএলে 8 বছর কাটিয়ে দেয়া ফিজের সেই স্বপ্ন পূরণ হয়েছে চলতি মৌসুমে। সাতক্ষীরা এক্সপ্রেসের ক্রিকেট জীবনের নানা গল্প আর কিভাবে করেছেন কাটার আয়ত্ত, মন খুলে বলেছেন সব। ভারতের চেন্নাই থেকে অর্ণব বাবের পাঠানো রিপোর্ট। তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও, কোটি রূপের তর্জমা। কম কথা বলা মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে যেন সেই ভাটাই খুলে দিলেন। দেখালেন তার রহস্যে ঘেরা ক্যারিয়ারের নানা রূপ। যে কথা এতদিন ফিজের মুখ থেকে বের করতে পারেনি কেউ, সেই কথাই যেন চেন্নাইয়ের প্রকাশ করা ভিডিওতে হরহর করে বলে দিল সাতক্ষীরা থেকে উঠে আসা এই অভিজ্ঞ ক্রিকেটার। চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত 5 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে ফিজ জানালেন ক্রিকেটের এই রূপ রং কখন তাকে মুগ্ধ করেছিল। আমরা 4 ভাই, আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল। তা আমি যেমন ভাই আসারা খেলা নিত আপনার এলাকার টুর্নামেন্টগুলো, তো ওখানে খেলা নিলে আমি তো সে সময় ছোট ছিলাম, তো যারা বাড়ি থেকে আসতো প্লেয়ার আমরা হায়ার করে নিয়ে আসতো, তা তাদের আমরা বোলিং করতাম। আমি তো আমার দেশের সঙ্গে বোলিং করতাম। তা সে একটা বড় ভাই ছিল, সে বললো যে ভাই, আমার ভাইয়ারে বলছে যে তোর ভাইয়া তো ভালো বোলিং করে। ওই থ্রু দিয়ে আস্তে আস্তে আপনার আচ্ছা মূলত যে কাটারে চুরমার হয় সব, যার জোরে পেসারের বলেও সংশয় তৈরি করে স্পিনের মতো। চাঁদের বুড়ির চরকার ঘূর্ণনে ফেসে যায় ব্যাটার। কি করে আয়ত্ত করলেন সেই কাটার, তার গল্প শোনালেন ফিজ। আমি ন্যাশনাল টিমে নেট বোলিং করছিলাম। ওই সময় বিজয় ভাই বলছিল তুই কি সোলার মারিস না। আমি সে সময় শুধু জোরে বোলিং করতাম। তো ওই বলার পরে আমি শুধু নর্মালি সোলার বল ট্রাই করতেছিলাম। তো ওর থেকে দেখি বল খুব ভালো এরকম ঘুরছিল। ওই খুব সম্ভবত ভাইরা মনে পড়তেছে না, অনেকেই আউট হয়েছিল। ওর থেকেই যে আমার এই আশা, এই আর কি কাটার বলটা। দেখতে দেখতে আইপিএলেও মোস্তাফিজের কেটে গেছে বছর 8। যে জীবন ক্রিকেটের কাটারের, তার সাথে চেন্নাইয়ের দেখা হবেই এ কথা হয়তো জানতেন না ফিজ। তবুও তিনি মাহির দলে খেলার স্বপ্ন বুনে গেছেন সেই 8 বছর আগের কোনো একদিন। আমাদের ওখানে টাইম বেশি ছিল, সময় রাতে 1টার মতো বাজে। ওই সময় অপশন শুরু হয়েছিল। তো দেখি শুধু মেসেজ আসে যে দেখি সবাই কংগ্রেচুলেশন দিচ্ছে যে না তুই চেন্নাই টিমে সিলেক্ট হয়ে যাবে। আর মাহি ভাই কিছু ফিল্ডিং সেট আপ কিংবা ব্রাভো পাওয়ার প্লেতে না আপনার ডেট ওভারের দিকে কিছু ফিল্ডিং সেট আপের বলছিল। তো আমার এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো কাজে লাগছে। বোলিং নিয়েই বেশি অংশ আমার তো আর এমনি বাইরে কম কথা হয়, আমি মাঠেই কথা হয় টুকটাক যে কন্ট্যাক্ট করলে কি হয়। মাহি ভাই এসে আমার বলে যে না এটাই করলে ভালো হয়। চেন্নাই পেটে টোকা দিতেই ফিজ খুলে দিলেন কথার ডালি। এমন কথায় মুখর ফিজকে শেষ কবে দেখা গেছে তা হয়তো অনেক টাইগার ভক্তেরই মনে নেই। এখানেই ফিজ জানালেন খেলতে যতটা তিনি ভালোবাসেন, খেলা দেখতে সেরকমটা নয়। সব শেষে ফিজ জানিয়েছেন খ্যাতির বিড়ম্বনার কথাও। খেলতে পছন্দ করি, আমি এমনি খেলা দেখি খুবই কম। তা আমার মনে হয় না এই সময়টা দেখলে ভালো হয়। যেরকম আমি যদি বিশেষ করে টি-20 খেলা দেখি, আমি লাস্টের 4 ওভার লাস্টের দিকের খেলা দেখি যে ব্যাটসম্যান কোন দিকে মারতেছে কি করে। ওটা একরকম লাইভ ছিল, এখন আর একটা লাইভ। আমি যে সময় ক্রিকেটার ছিলাম না সে সময় আমি সব জায়গায় যাইতে পারতাম, এখন যাইতে পারি না। একটু যাইতে কষ্ট হয়, যে লোক সবাই ছবি উঠাইতে চায়, একটু আনইজি লাগে। আইপিএলের থেকে মোস্তাফিজ শিখছে না মোস্তাফিজের থেকে আইপিএলের অন্যান্য ক্রিকেটাররা শিখছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু চেন্নাই সুপার কিংস খুব সুন্দরভাবেই সুকৌশলে বের করে নিয়ে এসেছে। যেখানে মোস্তাফিজ নিজেই বলেছেন যে মাহির থেকে পাওয়া ছোট ছোট উপদেশগুলো তার ভীষণ কাজে লাগে। সেই সাথে এই আইপিএলে সাকসেসফুল
হলে সে যে কোনো টুর্নামেন্টই সাকসেস হবে, কারণ এখানে সব স্টার প্লেয়াররা খেলে। তবে অবশ্যই ন্যাশনাল ডিউটি সবার আগে জাতীয় দলের হয়ে খেলা সবার থেকে গুরুত্বপূর্ণ। সেই কারণে মোস্তাফিজ 1 মের আগে দেশে ফিরবে। তার আগে চেন্নাই সুপার কিংসের হয়ে যে 2টা ম্যাচ আছে, সেই 2টা ম্যাচে ভালো করাই এখন লক্ষ্য মোস্তাফিজের। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত। আইপিএল এর পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে হবে বিশ্বকাপ দলে, এমনটাই বলেছিল বিসিসিআই। আর তাই তো সেহবাগের সম্ভাব্য বিশ্বকাপ একাদশে জায়গা পেলেন না হার্দিক পান্ডিয়া। তার জায়গায় শিবম দুবে নয়তো রিঙ্কু সিংই বেস্ট অপশন বলছেন ভারতের সাবেক এই লেজেন্ডারি ওপেনার। কোহিনুর কণা রিপোর্ট। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। হার্দিক পান্ডিয়াকে হ্যাট্রিক ছক্কা মেরে হয়তো এমনটাই ভাবছিলেন মহেন্দ্র সিং ধোনি। এমন দুঃসহ স্মৃতি চাইলে কি আর ভুলতে পারবেন ভারতীয় অলরাউন্ডার? অবশ্য শুধু সেই ম্যাচটা নয়, এখনো পর্যন্ত যা হাল তাতে হার্দিক পান্ডিয়া হয়তো সুযোগ পেলে ভুলে যেতে চাইবেন এবারের আইপিএল এর পুরো সিজনটাকে। পারফরমেন্স, ক্যাপ্টেন্সি সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার অ্যাপিয়ারেন্সও যেন মেনে নিতে পারছে না সমর্থকরা। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এখনো পর্যন্ত ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে তেমন কোনো ইম্প্যাক্টই রাখতে পারেননি। 8 ম্যাচে 21.57 গড়ে 151 রান করেছেন, নিয়েছেন 4 উইকেট, ওভার প্রতি দিয়েছেন 10.94 রান। শঙ্কার কালো মেঘ, সামনে এই বিশ্বকাপ, এমন একজনকে নিয়েই কি শুরু হবে টিম ইন্ডিয়ার শিরোপা মিশন? কারণ বিসিসিআই তো আগেই বলেছিল আইপিএল এর ভিত্তিতে নির্বাচিত হবে বিশ্বকাপের স্কোয়াড। এমন অবস্থায় ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ জানিয়ে দিলেন তার পছন্দের একাদশ, যেখানে হার্দিক পান্ডিয়ার মেলেনি বিশ্বকাপের ভিসা, টিকিট কোনোটাই। অলরাউন্ডার ক্যাটাগরিতে হার্দিকের জায়গায় সেহবাগের প্রথম পছন্দ শিবম দুবে, যে কিনা চেন্নাই সুপার কিংসের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ারের রোলে পেয়ে ফেলেছেন A+। দুবে 8 ম্যাচে 51.83 গড়ে 169.95 স্ট্রাইক রেটে রান করেছেন 311। লোয়ার মিডল অর্ডারে ফিনিশার ক্যাটাগরিতে সেহবাগের দ্বিতীয় পছন্দ রিঙ্কু সিং। চলতি আইপিএলে কলকাতার হয়ে করছেন দারুণ ব্যাটিং। হিসেবটা পরিষ্কার, হয় শিবম নয় রিঙ্কু, তবে নো কাট ফর হার্দিক পান্ডিয়া। এদিকে গেল ম্যাচে গুজরাটের বিপক্ষে যেন আগের ফর্মে ফিরেছেন ঋষভ পান্ত। তাই তো উইকেটের পেছনে টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা সঞ্জু স্যামসন কিংবা লোকেশ রাহুল নয়, বীরুর পছন্দ শুধুই ঋষভ পান্ত। এদিকে সেহবাগ তার পছন্দের প্লেইং 11-এ ফাস্ট বোলার সন্দীপ শর্মাকে দলে জায়গা দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। আইপিএলে ছিলেন অবিকৃত, সেখান থেকে সুযোগ পেয়ে গেল ম্যাচে 5 তুলে নিয়েছেন রাজস্থানের এই পেসার। কে জানে, হয়তো সেহবাগের মতের সাথে মিল রেখে আরও চমক দেখা যেতে পারে ভারতের টি-20 দলে। কোহিনুর কণা, 71। চায়ের দোকানি থেকে নসিমন চালক সবাই মোয়াজ্জেমের ভারোত্তোলন স্কুলের ছাত্র। এলাকার ডাকাতকে মানুষ করে জেতালেন 9 বারের জাতীয় চ্যাম্পিয়নশিপ। মেহেরপুরের এই কোচের হাত ধরে এসছে 3 শতাধিক পদক, যার মধ্যে স্বর্ণই 103টা। অথচ একটা সময় টাকার অভাবে বাঁশের মধ্যে বালি বেঁধে ছাত্রদের ভারোত্তোলন শিখিয়েছেন প্রচার বিমুখ এই কোচ। ওস্তাদ মোয়াজ্জেমের গল্প শুনেছেন মেহেদী নাইম। যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মোয়াজ্জেম হোসেনের মতো অমূল্য রতন। মেহেরপুরের প্রত্যন্ত অঞ্চল গাংনীতে এমন এক রত্ন লুকিয়ে, যে কোচের হাত ধরে ভারোত্তোলনে এসেছে 306টিরও বেশি পদক, যার মধ্যে 103টাই স্বর্ণ। একটু পেছনে ফেরা যাক, সময়টা 80-র দশক। একজন হাড়ি পাতিলের দোকানে শেখাবেন ভারোত্তোলন, ঢাল নেই, তরোয়াল নেই, এ বুঝি নিধিরাম সর্দার। তাতে কি থেমে থাকা যাবে না একদম। বাঁশের মধ্যে বালির বস্তা পেঁচিয়ে শুরু করলেন মোয়াজ্জেম। ব্যাস, আর পেছনে তাকাতে হলো না। 4 যুগেরও বেশি সময় পেরিয়ে এখন তার সামনে হাজারো ছাত্র, যার মধ্যে আছেন এসএ গেমসে স্বর্ণজয়ী হামিদুল। মোয়াজ্জেম ভাই, কিভাবে ওয়েট লিফটিংয়ে আসা? আমরা 10টা ভাই বোন, আমার সার্ভিসের দোকান ছিল, হাঁড়িপাতি সার্ভিসের দোকান ছিল। আমার তখন এই 14-15 বছর বয়স হবে, বডির ওজন ছিল 45 কেজি। ওই 60 বছর 50 কেজি নড়াতে পারতাম না। তো অনেকে বললো তুমি ব্যায়াম করো, তারপর আমি শুরু করলাম। সে সময় 2 বছর পরে আমি প্রায় 800 বুক ডাউন 600 বার ওঠা বসা করতাম। তারপরে বাঁশ বান্ধি ওই বালি পুরি তোলাপাড়া করতাম। ওই তখন থেকে শুরু আমার ভারোত্তোলন। এলাকায় যত ছেলেমেয়েদের প্রশিক্ষণ আমি দিচ্ছি, 51 জন চাকরি হয়ে গেছে, এখন নতুন করে আবার নিয়ে আসছি। ছাত্র খুঁজতে কি না করেছেন মাস্টার মশাই। চায়ের দোকানি থেকে শুরু করে নসিমন চালক কেউ বাদ যাননি। এমনকি এলাকার ডাকাত ফরিদকেও তিনি বুঝিয়ে শুনিয়ে ভারোত্তোলন শিখিয়ে করেছেন 9 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন।
একটা ক্লাব থেকে এত এত চ্যাম্পিয়ন ভারোত্তোলক দেখেনি এদেশে কেউ এর আগে। ডাকাতকে ভারোত্তোলনে কিভাবে নিয়ে আসলেন? ও ছেলে আপনার গ্রামে রাতে পাহারা দিত। পরবর্তী ডাকাতরা ও গ্রামে যে সংঘবদ্ধ ছেলেপেলে ছিল, লিডার ছিল, ও ডাকাতের সাথে রাতে পাহারা দিত। পরবর্তীতে ও ডাকাতে ওরা ধরে নিয়ে যায়, এই ছেলেটাকে ধরে নিয়ে যাওয়ার পর পরবর্তী আমি বললাম তুই তো ভালো পথে চলে আয়, তোর কর্মসংস্থানের মধ্যে চাকরি করে খা, বিদেশ মেলা বেড়াতে পারবি। তাকে আমি ধরে নিয়ে আসি, মানে সে দূরে থাকতো, আমি জোর করে তাকে নিয়ে আসছি। নিয়ে আসার পর তার প্র্যাকটিস করার পর পরবর্তীতে জাতীয় চ্যাম্পিয়ন হলো, একবার না 9বার চ্যাম্পিয়ন হয়েছে। তারপর দক্ষিণ করে ফিরে এলো আর আনসারে চাকরি হয়ে গেল, এখন ভালো আছে। অভাবের তাড়নায় একটা সময় হারিকেন, মোমবাতি, এমনকি মাঠে চাঁদের আলোতেও প্র্যাকটিস করিয়েছেন তৃণমূলের খেলোয়াড় গড়ার কারিগর। তবে সেই কষ্টের দিন ফুরিয়েছে, তারপরও এখনও খেলা শেখাতে একটি পয়সাও নেন না। তবে ধূমপায়ীদের জন্য তার একাডেমিতে কোনো জায়গা নেই। 80 সাল থেকে শুরু করেছি আর 24 সাল 44 বছর পরিশ্রম করছি। ছেলেপিলে আমার কোনো পয়সা নেই। ওই ইউনোসের একটা ভাঙ্গা ঘর দিয়েছেন, সেখানে প্র্যাকটিস করায়। তো নিজস্ব আজ পর্যন্ত ক্লাব হলে এটা আমার বড় আক্ষেপ। এখন বর্তমান 30 থেকে 35 প্রশিক্ষণ দিচ্ছি, আর তারা নিয়মিত আসে। আর আমি সবসময় সময় দিতে পারি না। আমি এখন বর্তমান বাড়ির পাশে মসজিদ করেছি, মসজিদে আজান দিয়ে ইমাম না থাকলে মাঝে মাঝে আপনার ইমামতি করি। এখন বাড়ি আর মসজিদ এটাই জড়িত বেশি আছে। 60 বছর বয়সী মোয়াজ্জেম হোসেনের জীবন কাহিনী হার মানায় রূপালী পর্দাকেও। তার ছাত্ররা এসএ গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে খেলেছেন, হয়তো একদিন অলিম্পিক গেমসেও খেলবেন। মেহেদী নাইম, 71।